যারা পাহাড়ি অঞ্চলের বাসিন্দা, সেই পাহাড়ের উপর থেকে একজন মা কাঁধের মধ্যে বাচ্চাকে নিয়ে পানির কলসির নিচে নামছে, আবার এটা নিয়ে উপরে উঠছে। আপনি দেখবেন যে এই মানুষগুলো কি ডিপ্রেশনে পড়ে? ডিপ্রেশনের ক্ষেত্রে এক আশ্চর্য রেশিও আছে, সেটা হলো যারা দারিদ্র, মানে যারা একবারে লোয়ার লেভেল, তাদের মধ্যে ডিপ্রেশন নেই। ডিপ্রেশন শুধুমাত্র হচ্ছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। এই ডিপ্রেশনটা তাহলে হচ্ছে মনে হচ্ছে কি এরকম, এটা ধনীদের চিন্তা বিলাস বলে না। এখন যারা হচ্ছে মানে দরিদ্র, এখন ওর হচ্ছে সারাদিন ধরেন মানে ওই কি বলে এটাকে জীবনের স্ট্রাগল করে করে তাকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার সে সুস্থ থাকে, সে কাজ করে, সে সবসময় অ্যাক্টিভ থাকে। কিন্তু ওই যে তার হচ্ছে ধরেন মানে অনেক অবসর সময় আছে, অবসর সময় কি করবে? এটা ধনীদের রোগ। এরপর আশ্চর্যজনক বিষয় হলো কেন বর্তমান সময়ের ইউথরা নিজেদের মধ্যে ম্যাচুরিটি গ্রো করতে পারছে না, কেন তুচ্ছ একটা বিষয়ের কাছে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, নানা রকম ইস্যু আসছে। অ্যালান ফ্রান্সিস নাম হয়তো অনেকে শুনেছেন। তো অ্যালান ফ্রান্সিসের একটা কোটেশন আছে, এইটা উল্লেখ করার আগে অ্যালান ফ্রান্সিসের একটু পরিচয় দেওয়া দরকার। হু ইজ অ্যালান ফ্রান্সিস? আমেরিকার সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একটা বই আছে, লিখিত বই আছে, ওইটার নাম হচ্ছে যে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার। এটা অনেক প্রসিদ্ধ একটা বই, এটা অনেক সংস্করণ প্রকাশিত হয়েছে। তো বর্তমান সময়ে গ্লোবালি আমরা ডিপ্রেশনের যে মহামারী দেখতে পাচ্ছি, এই মহামারীর জন্য এটা একটা আদর্শ ম্যানুয়াল গাইড বুক, সবাই এটাকে ফলো করে। তো এইটার একজন সম্পাদক হচ্ছে অ্যালান ফ্রান্সিস। তো তিনি বলেন যে মনোবিজ্ঞান এটা আগ্রাসী শক্তির মতো, সাম্রাজ্যবাদের মতো যেভাবে তার এরিয়া বড় করে নিয়েছে, এখন এই সময় এসে একজন মানুষ, সুস্থ মানুষ, মনোবিজ্ঞানের মতো সে অসুস্থ। অবস্থাটা দেখছেন? এরপর তিনি বলেন মনোবিজ্ঞানে আমি আজকে থেকে 35 বছর জার্নি আমার, এই দীর্ঘ অভিজ্ঞতায় আমি কখনো কোনো মনোবিজ্ঞানীকে দেখিনি বা কোনো সাইকোলজিস্টকে দেখিনি তিনি তার রুগী কমাতে চেয়েছেন। দ্যাট মিনস এটা একটা বিজনেস। আরেকটা বিষয়, এই যে ডিপ্রেশন নিয়ে এক ধরনের খেলা হয়, এটা এক ধরনের বিজনেস। সাইকোলজি যারা আছে, ডাক্তাররা যারা আছে, ওরা মার্কেটিং করে এটাকে রোগ হিসেবে সাব্যস্ত করে ফেলে। মানুষের মধ্যে ডিপ্রেশন রোগ নাই, তারপর ওরা বলবে যে আপনার ডিপ্রেশন আছে, এবং এর মানুষও বিশ্বাস করা শুরু করে দেয় ডিপ্রেশন। এই যে ডিএসএম, এটা মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য। এই ডিএসএমের প্রায় 54% লেখক, সম্পাদক ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যুক্ত। আর পুরো গ্লোবালি ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিজনেস হচ্ছে $700 বিলিয়ন। বিশ্বাস করা যায়? সো আপনার মধ্যে ডিপ্রেশন নাই, কিন্তু ওষুধ কোম্পানিগুলো আবিষ্কার করবে আপনার মধ্যে ডিপ্রেশন আছে, এবং আপনাকে এটা বিশ্বাস করাতে হবে। ওরা প্রয়োজনে সাইকোলজিস্টকে হায়ার করবে, ওরা মার্কেটিং করবে, ওরা আর্টিকেল লিখবে, ওরা সব কিছু করবে, আপনাকে বিশ্বাস করতে হবে। ওরা WHO দিয়া মানে যেটা ওইটা দিয়ে জার্নাল পাবলিশ করবে, একটা ইংলিশ লেখকের কথা মনে পড়ে গেছে। একটু ইন্টারাপ্ট করি, এই কারণে দেখবেন ওই যে ভাই একটু শুরুতে বলেছিল যে ভিডিও, বাচ্চারা ভিডিও দেখে, ভিডিও রিচ হয় না কেন, টিকটকারদের ভিডিও রিচ হয় না, সে ডিপ্রেশনে চলে গেছে, ফ্যামিলিতে একটু সমস্যা, ডিপ্রেশনে চলে গেছে। কারণ সে তো বর্তমান সময় ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় কিছু হলে ডিপ্রেশন, এতবার ডিপ্রেশন শব্দের ব্যবহার দেখে। ডিপ্রেশন শব্দটা আসলে বর্তমানে একটা জুলুমের শিকার। ওই চর্বিতে চর্বণ একটা কথা আছে না, এইটা ডিপ্রেশন, এটাই কিছু হলে ডিপ্রেশন। আরে ডিপ্রেশন নাকি? আপনি যে বললেন যে $700 বিলিয়ন ডলারের একটা বিজনেস ফার্মাসিউটিক্যাল, এটা থেকে আমার এই একজন ইংরেজ লেখকের একটা কথা মনে পড়ে গেছে। আচ্ছা, লেখকের নামটা মনে নেই, ওনার কথাটা খুব সুন্দর ছিল। উনি বলছে যে চিকিৎসা বিজ্ঞান এখন এতটাই উন্নত যে এখন আর কোনো সুস্থ মানুষ নেই। উল্টা হওয়ার কথা ছিল না ভাই, উল্টা হওয়ার কথা ছিল না। যত উন্নত হবে সুস্থ মানুষ তো বাড়ার কথা, অসুস্থ মানুষ তত কমার কথা। যত মেডিকেল বাড়ছে, যত হসপিটাল বাড়ছে, তত খালি হওয়ার কথা। কিন্তু যত হসপিটাল বাড়ছে তত রোগে বাড়ছে, তত ব্যবসা বাড়ছে।